প্রিয় স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ত্রিকোণমিতির অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, মানে ট্রাইগোনোমেট্রিক রেশিও অ্যান্ড ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি। এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট টপিক। কারণ এই চ্যাপ্টার যদি আমরা একবার ভালো করে ক্লাস 10-এ শিখে নিই বা মাধ্যমিক স্টেজে একবার শিখে নিই, তাহলে 11-12-এ গিয়ে যে ত্রিকোণমিতির অঙ্ক আছে সেখানে গিয়ে কোনো প্রবলেম ফেস করবো না, বা বেসটা আমার তৈরি হয়ে যাবে। ওকে, আই থিঙ্ক তোমরা ধ্যান দিয়ে প্রতিটা জিনিস দেখবে। আর বিলিভ মি, একবার দেখার পর তোমরা পার্কে ঘুরতে ঘুরতে বা সাইকেল চালাতে চালাতে বা স্কুল যেতে যেতে এই যে চ্যাপ্টারের অঙ্ক না, মনে মনে অঙ্ক করে ফেলবে যদি একবার মোটামুটি ধ্যান দিয়ে একটু দেখে নাও। ওকে, তো চলো আজকে ত্রিকোণমিতির অনুপাত বা ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারটা শুরু করছি। চলো দেখো, এই যে চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কি হয়, একটা ত্রিভুজের ওপর বেস করে হয়। কিসের ওপর বেস করে? ত্রিভুজ। ত্রিভুজটা কেমন? সমকোণী ত্রিভুজ, মানে একটা কোণ যার 90 ডিগ্রি, সেটাকে কি বলে? সমকোণী ত্রিভুজ, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তাহলে এই সমকোণী ত্রিভুজের ওপর বেস করে টোটাল যে ট্রাইগোনোমেট্রিক রেশিও অ্যান্ড ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব। ওকে, চলো দেখো, আমরা এটা কি ধরেছি? 90 ডিগ্রি ধরেছি, তাই তো? এবার 90 ডিগ্রির অপোজিট সাইডে যে বাহুটা থাকে সেটা ফিক্স, সেটা কনস্ট্যান্ট, আর সেটাকে কি বলে? অতিভুজ বলা হয়। অতিভুজ। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এরপর দেখো, সাপোজ মনে করো এ বি সি নাম দিলাম, তাই তো? আর এখানে এই কোণটা আমি মনে করলাম এটা হচ্ছে থিটা কোণ। কি বললাম? থিটা কোণ। এবারে এই কোণটাকে নির্ণয় আমি কিভাবে করব? বা সাপোজ মনে করো এই হচ্ছে আমার, এটাকে আমি মনে করছি আলফা কোণ। সো এই কোণের মানটা আমি কিভাবে বের করব, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের মূল বিচার্য বিষয়। ওকে, তা চলো ফটাফট করে শুরু করে দিই। কিন্তু শুরু করার একটা আগে, আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমার টিচার ছিলেন, প্রাইভেট টিউশনের টিচার, তিনি একটা হেভি গান বলেছিলেন। ঠিক আছে, সেই গানটা আমার যে টিচার ছিলেন না, তিনি আমার স্কুলেই পড়তেন। আমার স্কুলে মানে আমি যে স্কুলে মাধ্যমিক দিয়েছি তার অনেক আগে আমার টিচার সেই স্কুলে মাধ্যমিক দিয়েছিলেন। এবং সেই সময় আমার স্কুলে স্যারের সময় তো মানে আমার যে প্রাইভেট টিউশনের টিচার ছিলেন তেনারও কিছু স্যার ছিলেন, আর আমারও কিছু স্যার যেগুলো কমন। আমাদের স্কুলে হেড স্যার শ্রদ্ধেয় শ্রী সুভাষ মিত্র স্যার, এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন শ্রদ্ধেয় শ্রী কিশোর পাত্র স্যার। সো এনাদের দুজনকে নিয়ে স্যার একটা হেভি সুন্দর গান তৈরি করেছিলেন। আর বিলিভ করো, এই গানটা একবার তোমার যদি মনে থাকে না, সারা জীবন তোমার ট্রাইগোনোমেট্রিক নিয়ে কোনোদিন তুমি প্রবলেম ফেস করবে না, বেসিকটা দিয়ে। ওকে, সেই গানটা আমি এখন একটু লিখছি, ঠিক আছে? গানটা হচ্ছে যে সুভাষ বাবু লম্ব অতি, কিশোর বাবুর ভুঁড়ি অতি, আর হচ্ছে লম্ব ভুঁড়ি টেনে ধর। ওকে, গানটা কি? সুভাষবাবু লম্ব অতি, কিশোর বাবুর ভুঁড়ি অতি, আর লম্ব ভুঁড়ি টেনে ধর। এই হচ্ছে গান। আশা করি তোমাদের এই গানটা মনে থাকবে। ওকে, এই গানটা তোমরা
একটু মনে করে নাও, কারণ এই গানটা যদি মনে থাকে, এই ট্রাইগোনোমেট্রিক রেশিও, এই যে চ্যাপ্টারটা বা ত্রিকোণমিতির পুরো বেস তোমার তৈরি হয়ে যাবে। কোনোদিন তোমাকে গালে হাত দিয়ে ভাবতে হবে না। ওকে, চলো দেখো, এবারে মূল পর্বে ফিরে আসি। সো আমরা 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা রয়েছে এর বিপরীত দিকের বাহুটা সব সময়ের জন্য অতিভুজ হয়ে যাবে, এটা ফিক্স। ওকে, হ্যাঁ ঠিক। এবারে এই যে থিটা কোণটা, এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা, এই থিটা কোণটার যে অপোজিট সাইডের যে বাহুটা থাকবে সেটা সব সময় লম্ব হবে। কি হবে সেটা? সব সময় লম্ব হবে। ওকে, এটা মনে রাখতে হবে। আর থিটা কোণটার সঙ্গে একটা তো অতিভুজ লেগে থাকবে, আর একটা বাহু কি হবে বলো বলো? ভূমি। তাহলে একটা জিনিস দেখো, এই থিটা কোণ এর সাপেক্ষে, থিটা এর সাপেক্ষে, থিটার সাপেক্ষে লম্ব কোণটা, থিটার অপোজিট সাইডের বাহু কোনটা? এসি। তাহলে লম্ব কোণটা হবে এসি বাহু। ওকে, আর থিটা এর সাপেক্ষে ভূমি কোণটা? বিসি। থিটা এর সাপেক্ষে ভূমি কোণটা? এই বিসিটা ভূমি। আবার দেখো, আবার এটা চেঞ্জও করা যায়। কি? সাপোজ মনে করো আলফা কোণের রেশিও বের করতে হবে। কোন কোণটা? এই আলফা কোণে। ওকে, তাহলে আলফা কোণের সাপেক্ষে লম্ব কোনটা? আলফা কোণের অপোজিট সাইডে যে বাহুটা রয়েছে সেটা লম্ব। তাহলে কি রয়েছে? বিসি। তাহলে বিসি বাহুটা লম্ব। তাহলে আলফা এর সাপেক্ষে লম্ব কোনটা? আলফা হচ্ছে এই কোণটা, এই কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে এই অপোজিট সাইডে যে বাহুটা বিসিটা। তাহলে লিখলাম এই বিসি। ওকে, এবারে আলফা এর সাপেক্ষে ভূমি কোণটা? অবশ্যই আলফা কোণের সঙ্গে দুটো বাহু লেগে আছে, একটা হচ্ছে অতিভুজের বাহু, আর বাকি অবশিষ্ট যেটা পড়ে থাকবে সেটা ভূমি। সেটা কোনটা? আলফা এর সাপেক্ষে লেগে আছে কোনটা? এসিটা লেগে আছে, আর এবিটা লেগে আছে। এবিটা তো অলরেডি অতিভুজ আমি বলে দিয়েছি, তাহলে বাকি কোনটা পড়ে আছে? এসি। এসিটাই তাহলে ভূমি। তাহলে ভূমি ইকুয়াল টু এসি। ওকে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আমি যেই কোণটা সাপেক্ষে করছি না, অতিভুজ তো ফিক্স, এটা হচ্ছে আমার অতিভুজ। অতিভুজ, অতিভুজ তো আমার সবসময়ের জন্য ফিক্স, কারণ এটা 90 ডিগ্রি। এই কোণটার সাপেক্ষে এই বাহুটা কি হয়ে যাবে? লম্ব। আর যেটা লেগে থাকবে এই কোণটার সঙ্গে একটা অতিভুজ, আর অপোজিটটা কি হয়ে যাবে? ভূমি। ওকে, আবার একইভাবে আমি আর একটা চিত্র অঙ্কন করলাম। এই 90 ডিগ্রি, এই অতিভুজটা ফিক্স। হ্যাঁ, অতিভুজ ফিক্স। এবারে এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা? এটা। তাহলে এটা হয়ে গেল অপোজিট সাইডের কোণ হচ্ছে লম্ব, আর যেটা লেগে আছে দুটো বাহু, একটা অতিভুজ আর একটা ভূমি। ওকে, এই জায়গাটা কি বোঝা গেছে ভাই? যদি এই জায়গাটা বোঝা যায়, বিলিভ করো আর তোমার ত্রিকোণমিতি কোনো জায়গায় আটকাবে না। ঠিক আছে, বেসিক কনসেপ্টটা যদি একবার তৈরি হয়ে যায়। এবার আসো জায়গায়, নামকে দিচ্ছে এটা এ, এটা বি, আর এটা সি। ঠিক আছে, সাপোজ আমি এই কোণটাকে থিটা ধরছি। ঠিক আছে, এবারে কিছু কিছু ফর্মুলা আমি তৈরি করছি। দেখো, তোমাদের একটা গান বলেছিলাম না? কি গান? সুভাষবাবুর লম্ব অতি, কিশোর বাবুর ভুঁড়ি অতি, আর লম্ব ভুঁড়ি টেনে ধর। এই তো বলেছিলাম। হ্যাঁ ঠিক। তাহলে সুভাষবাবু লম্বতী মানে কি? সুভাষবাবু হচ্ছে সাইন থিটা। সাইন থিটা, এটা থিটা কোণ ধরেছি, এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা? এটা লম্ব। লম্ব বাই অতিভুজ। তাহলে সুভাষবাবু কি হলো? লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা? এসি। তাহলে এসি বাই অতিভুজ মানে হচ্ছে এবি।
এ বি। এই জায়গাটা কি বোঝা গেল? কি বললাম? সুভাষ বাবু লম্ব অতি, তার মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এবার লম্ব কোনটা? এই এসিটা লম্ব, কারণ এই থিটা কোণের সাপেক্ষে থিটার অপোজিট সাইডের বাহু কোনটা? এসিটা। সো এসিটা লম্ব বাই অতিভুজ কোনটা? অতিভুজ তো সবসময়ের জন্য ফিক্স এ বি। সো আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেল। এবার দেখো কি আছে, কিশোর বাবুর ভুঁড়ি অতি। কি? কিশোর বাবুর ভুঁড়ি অতি, তার মানে কস থিটা। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কোণটা এখানে এই থিটা কোণের সাপেক্ষে বিসি, তাহলে এই বিসিটা লিখলাম। আর অতিভুজ কোণটা? অতিভুজ হচ্ছে এবি, লিখলাম। বলো এখান পর্যন্ত কি কারো কি কোনো অসুবিধা রয়েছে? আশা করি কারো তো অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে যদি কোনো অসুবিধা থাকে কি করবে? কমেন্টে জানাবে। ওকে, এবার দেখো, এবার কি আছে? লম্ব ভুঁড়ি, লম্ব ভূমি, এটা ভুঁড়ি হবে, লম্ব ভুঁড়ি টেনে ধর। তার মানে কি? ট্যান থিটা ইকুয়াল টু কি? ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা? এই যে এসিটা লম্ব, এই এসি লম্ব। আর ভূমি কোনটা? বিসি। ব্যাস কমপ্লিট। তাহলে তিনটে ফর্মুলা বানালাম। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা লম্ব বাই ভূমি। সুভাষ বাবু লম্ব অতি, কিশোর বাবুর ভুঁড়ি অতি, আর লম্ব ভুঁড়ি টেনে ধর। এই গানটা আশা করি প্রত্যেকের মনে থাকবে। ওকে, আশা করি এখান পর্যন্ত কারো কোনো ডাউট নেই। এবার আমরা কি জানলাম? সাইন থিটাতে জানলাম, তাই তো? সাপোজ মনে করো সাইনের বদলে, এই লম্ব অতিভুজের বদলে আমি অতিভুজ বাই লম্ব আছে, তাহলে কি সাইন থিটা হবে? না। তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে এটা কোসেক থিটা। আর কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব উল্টে যাচ্ছে, তার মানে 1 বাই সাইন থিটা। ওকে, এবার একইভাবে দেখো, ভূমি বাই অতিভুজ আছে, এটা যদি অতিভুজ বাই ভূমি থাকতো তাহলে কি হতো? কস থিটা আছে, এটা কি হয়ে যেত? সেক থিটা। তার মানে কি? 1 বাই কস থিটা। ঠিক। আবার এটা কি আছে? লম্ব বাই ভূমি। সাপোজ মনে করো এখানে ভূমি বাই লম্ব আছে, তাহলে কি হতো? ট্যান থিটা ছিল, এটা কি হয়ে যাবে? কট থিটা। তার মানে 1 বাই ট্যান থিটা। ওকে, আশা করি এখানটা তোমাদের প্রত্যেকের বোঝা গেছে। তাহলে সাইন থিটা এর অনন্যক কি? কস থিটা। এবার অনন্যক জিনিসটা একটু বলে দিই, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সাপোজ মনে করো এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, এই দুটোর গুণ করলে যদি 1 হয়, তাহলে এই সংখ্যাটাকে এই একে অপরের অনন্যক বলবো। সাপোজ মনে করো পিকে কত দিয়ে গুণ করলে 1 হবে? নিশ্চয়ই 1 বাই পি দিয়ে গুণ করলে 1 হবে, তাই না? দেখো পি কেটে যাবে, তাহলে 1 পড়ে থাকবে। সেই জন্য সাইন থিটা এর অনন্যক কি? সাইন থিটা এর অনন্যক হবে কি? 1 বাই সাইন থিটা। হ্যাঁ ঠিক। আর 1 বাই সাইন থিটা মানে কি? দেখো কসেক থিটা। ওকে, সো সাইন থিটা এর অনন্যক হচ্ছে কসেক থিটা। একইভাবে কস থিটা এর অনন্যককে, এর অনন্যক কস থিটা এর অনন্যক হচ্ছে 1 বাই কস থিটা।
আবার 1/cos থিটা মানে কি sec থিটা। ওকে, আবার tan থিটা এর অনন্য কি 1/tan থিটা। হ্যাঁ ঠিক। আর 1/tan থিটা মানে কি cot থিটা। ওকে, তাহলে ধ্যান দিয়ে লক্ষ্য করো কি কি এতক্ষণ পর্যন্ত করলাম। কারণ এখানটা তোমার টোটাল যে ত্রিকোণমিতি রয়েছে না, সেই ত্রিকোণমিতির ভিত তৈরি হচ্ছে, কথাটা মনে রাখবে। সো এই জায়গাটা আমি বেশি করে জোর দিয়ে তোমাদের একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই যে বুঝতে চাইবে না তাকে তো বোঝানো সম্ভব না। আর যদি তুমি বুঝতে চাও না, তো আরামসে তোমার মাথার মধ্যে এমনভাবে ঢুকে যাবে যে তোমার ঘুরতে ঘুরতেও, হাসতে হাসতে, খেলতে খেলতে তোমার এই ফর্মুলাগুলো মনে থাকবে। ওকে, দেখো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমিতিক অভেদাবলীর যে ডিসকাস হয় অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ নিয়ে, মানে একটা কোণ 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির অপোজিট যে বাহুটা থাকে সেটাকে সব সময়ের জন্য অতিভুজ বলবো, এটা ফিক্স থাকবে। ওকে, এবারে যেই কোণের সাপেক্ষে আমরা গল্প করব তার অপোজিট সাইডটাকে বলবে লম্ব, আর তার সঙ্গে যেটা লেগে থাকবে সেটা ভূমি আর একটা অতিভুজ। তাহলে অতিভুজ তো ফিক্স, ওটা নিয়ে তার গল্প কর নেই, তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেটাকে আমরা ভূমি বলবো। সাপোজ থিটা কোণটা হচ্ছে থিটা কোণের সাপেক্ষে আমরা আলোচনা করছি, তাহলে থিটা কোণের অপোজিট বাহু কোনটা এসি, এসিটা হয়ে যাবে লম্ব। আবার আলফা কোণের সাপেক্ষে আমরা আলোচনা করছি, আলফা কোণের সাপেক্ষে যখন আলোচনা করব আলফা কোণের অপোজিট সাইডে বাহু কোনটা রয়েছে বিসি, বিসিটা হয়ে যাবে লম্ব। ওকে, আশা করি এখানটা বোঝা গেছে। এবার একটা গান বলেছিলাম, সরি, গানটা কি ছিল? গানটা ছিল যে সুভাষবাবুর লম্ববতী, কিশোরবাবুর ভুঁড়িওটি, আর লম্বভুঁড়ি টেনে নেওয়া। এই তো গান ছিল, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে গানটা থেকে কি জানলাম আমরা যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ সুভাষবাবুর লম্ববতী, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ কিশোরবাবুর ভূমি অতি, আর লম্ব ভুঁড়ি টেনে ধর, এটা জানলাম। হ্যাঁ ঠিক। সাপোজ মনে করো কোনো জায়গায় লম্ব বাই অতিভুজ না দিয়ে অতিভুজ বাই লম্ব দিয়েছে, তাহলে সেখানে সাইন থিটা না হয়ে যে কি হয়ে যাবে 1/sin থিটা, তাই না? তাহলে 1/sin থিটা যেটাকে আমরা কি বলি কসেক থিটা, এটা একটু মনে রাখতে হবে। আর কি আছে কস থিটা, ভূমি বাই অতিভুজ। সাপোজ কোনো জায়গায় অতিভুজ বাই ভূমি নির্ণয় করতে হচ্ছে, তাই তো, সেটা কি হয়ে যাবে অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু সেক থিটা, তার মানে কি 1/cos থিটা। ওকে, ট্যান থিটা, ট্যান থিটা লম্ব ভূমি টেনে ধর। এবার সাপোজ মনে করো লম্ব বাই ভূমি না দেওয়া নেই, আছে কি ভূমি বাই লম্ব, তার মানে 1/tan থিটা, আর 1/tan থিটা মানে cot থিটা। ওকে, এবারে অনন্যকের কনসেপ্টটা আমরা শিখলাম যে কোনো দুটো সংখ্যা যদি একে অপরকে গুণ করার ফলে গুণফলটা এক হয়, তাহলে কি হয়ে যাবে একে অপরে অনন্যক হবে। যেমন পি ইন্টু 1/p, এক্স ইন্টু 1/x গুণ করলে কি হয় এক হয়, কাটাকাটি হয়ে যায়, তাই না? হ্যাঁ, তাহলে সাইন থিটা এর অনন্য কি 1/sin থিটা, তাহলে সমান কি কসেক থিটা, তার মানে সাইন থিটা এর অনন্য কি হয়ে গেল কোসেক থিটা। ওকে, কস থিটা এর অনন্য কি 1/cos থিটা, কারণ দেখো কস থিটা ইন্টু 1/cos থিটা গুণ করলে 1 হবে না, এটা কেটে যাবে। তাহলে দেখো কস থিটার অনন্য হচ্ছে 1/cos থিটা, তার মানে কি 1/cos থিটা মানে হচ্ছে সেক থিটা। ওকে, ট্যান থিটা, ট্যান থিটার অনন্য কি 1/tan থিটা, তাই তো? 1/tan থিটা মানে আমি কি শিখে এসেছি কট থিটা হলো। ওকে, আশা করি এখান পর্যন্ত কারো বুঝতে খুব একটা প্রবলেম নেই। এবার যদি কারো ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানিও যে দাদা আমার এই জায়গাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, আমি সেই জায়গাটা ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, চলো এখানটা যদি তোমাদের হয়ে যাবে, তোমরা যদি খাতায় এটা টুকে নিয়ে থাকো, তাহলে আমরা পরের পার্টে যাব। পরের পার্টে আমরা কি শিখবো, কয়েকটা জিনিস আমরা একটু নিজেদের মধ্যে কনসিয়াসনেস তৈরি করার জন্য শিখবো। যেমন ধরো আমরা এই যে সাইন থিটা বলছি না, সাইন থিটা ইকুয়াল টু কি হচ্ছে
লম্ব বাই অতিভুজ, অতিভুজ, তাই তো? আচ্ছা, কেউ কেউ বলতে পারো যে দাদা এক্স ওয়াই এর মানে কি আমরা জানি? এক্স ইন্টু ওয়াই, এটাই তো জানি। হ্যাঁ ঠিক, এটা জানি। তাহলে এখানে কি সাইন ইন্টু থিটা এটা কি হবে? না, ওটা হবে না, ওটা হবে না। তার মানে কি? তার মানে হচ্ছে এটাই যে লম্ব বাই অতিভুজ করলে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা কিসের রেশিও? সাইনের রেশিও। এটা মনে রাখতে হবে। ওকে, এটা একটা জিনিস। তাহলে সাইন থিটা, সাইন ইন্টু থিটা, এটা কোনোদিন হবে না, মনে রাখতে হবে। এবার সাপোজ মনে করো সাইন থিটা পুরোটার হোল স্কোয়ার। এর মানে কি? তোমরা হয়তো বলবে দাদা সূচকে আমরা শিখেছি কি এ ইন্টু বি তার হোল টু দি পাওয়ার এম সমান কি হয়? এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এটাই শিখেছো? হ্যাঁ, তাই না? হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা কি এটা লিখতে পারি যে সাইন স্কোয়ার ইন্টু থিটা স্কোয়ার? না, এটা লিখতে পারি না। এর পরিবর্তে কি হবে? সাইন থিটা তার পুরোটা হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, এটা হবে। ওকে, ছোট ছোট কিছু জিনিস যেগুলো আমাদের মনে রাখা দরকার আছে, কারণ এগুলো যদি না মনে রাখি তাহলে অঙ্ক করতে গিয়ে বেসিক কিছু কনসেপ্টে আমরা ফেঁসে যাব। ঠিক আছে, বেসিক কনসেপ্টে যদি আমরা ফেঁসে যাই তাহলে তো অঙ্ক করাই আমাদের মুশকিল হয়ে যাবে, তাই না? যেমন 5 + 3 সমান কত হয়? 8 হয়। যদি 5 + 3 8 কি করে হয় সেটা যদি বেসিক কনসেপ্টটাই আমার মধ্যে না থাকে তাহলে তো অঙ্ক করতে গিয়ে ফেঁসে যাব, তাই না? সেই জন্যই আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, চলো এরপর আমি একটা কাজ করি, তোমাদের আরেকটা জিনিস শিখে নিই। ঠিক আছে, সাপোজ ক্লাস 10-এ তোমাদের যে মানগুলো, সাপোজ মনে করো এই হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘোরে, এখান পর্যন্ত 90 ডিগ্রি, এখান পর্যন্ত 180 ডিগ্রি, এখান পর্যন্ত 270 ডিগ্রি, আবার ঘুরে এখান পর্যন্ত 360 ডিগ্রি আসলো, তাই না? এবার ব্যাপার হচ্ছে একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা মনে রাখবে। এটাকে কি বলা হয়? প্রথম পাদ। এটাকে কি বলা হয়? দ্বিতীয় পাদ। এটাকে কি বলা হয়? তৃতীয় পাদ। এটাকে কি বলা হয়? চতুর্থ পাদ। মনে রাখবে। 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কোনো অ্যাঙ্গেল যদি হয়, ঠিক আছে, কোনো অ্যাঙ্গেল যদি হয়, অল প্লাস অল সাইন ট্যান কস। চলো এর মানেটা একটু তোমাদের ক্লিয়ার করে বলি। ঠিক আছে, সাপোজ মনে করো 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সাইন 45 ডিগ্রি, সামনে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে ব্র্যাকেটে, তার মানে কি হবে? সাইন 45 ডিগ্রি হবে। ওকে, আবার সাপোজ মনে করো 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রির কম, সাপোজ সাইন 170 ডিগ্রি আছে, তার মানে কি? দ্বিতীয় পাদে পড়ছে। হ্যাঁ ঠিক, দ্বিতীয় পাদ কত থেকে কত পর্যন্ত? 90 থেকে 180 পর্যন্ত। ঠিক আছে, এবার 90 থেকে 180 পর্যন্ত যেহেতু পড়ছে তাহলে ধ্যান দিয়ে বলো 170 তার মধ্যে পড়ে। হ্যাঁ, আর সাইন থিটার মানটা কি হবে? সাইন প্লাস, এখানে অল প্লাস, এখানে সাইন থিটাটা প্লাস হয়ে যাবে, তাহলে সাইন 170 ডিগ্রি হবে। আবার সাপোজ মনে করো কত? 180 থেকে বড় আর 270 থেকে ছোট, তাহলে সাইন কত? 180 থেকে বড়, আমি 210 ধরছি। ঠিক আছে, তার মানে কি? সাইন 210 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে এটা কার ঘর? ট্যানের ঘর। কিন্তু এখানে কোন নির্ণয় করা হচ্ছে? সাইনের নির্ণয় করা হচ্ছে, তাই না? হ্যাঁ, সাইনের নির্ণয় করা হচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস
সাইন 30 ডিগ্রি। আর একইভাবে এখানটাও যদি কোনো মান পড়ে কস বাদ দিয়ে বাকি সব মাইনাস হবে। ওকে, এটা একটু ছোট করে বললাম, এটা এখন মনে রাখলেও হয় না রাখলেও হয়, শুধু একবার এই সূত্রটা একটু মনে রাখবে, অল সাইন ট্যান কস। ঠিক আছে, অল সাইন ট্যান কস, এই জিনিসটা একটু মনে রাখবে। ওকে, চলো এবার আমি পূরক কোণের কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করব, কারণ এরপরে আমি তো মান নির্ণয় করব। আর বিলিভ করো, এই যে এতগুলো বইয়েতে মান দেওয়া রয়েছে না, এই যে মানগুলো দেওয়া রয়েছে, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, আবার সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এরকমভাবে একটা হচ্ছে 1 2 3 4 5, সাইনেরই 5টা, কসের 5টা, ট্যানের 5টা, কসেকের 5টা, সেকের 5টা, আর কটের 5টা। মনে রাখা ক্লাস 9-10-এ সবাই তো আর সমান নয়, সেই জন্য সবার মনে রাখা একটু কষ্টসাধ্য হয়। সেজন্য আমি মোটামুটি একটা কনসেপ্ট করে চলছি, যে তোমাদের এতগুলো মনে নাও থাকতে পারে, সেইভাবে বোঝানোর চেষ্টা করছি। ওকে, এবার দেখো, দেখবে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হবে, কস থিটা হবে। এখানে কোন কনসেপ্ট কাজে লাগলো, পূরক কোণের কনসেপ্ট কাজে লাগলো, পূরক কোণ। ওকে, পূরক কোণের ব্যাপারটা কি গোদা বাংলায় বলবো, তুমি মোটামুটি একটু কনসেপ্ট নিয়ে মনে রাখবে। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে যেই কোণটা মাইনাস হয়ে যাবে সেই কোণটাই কি হয়ে যাবে, পূরক কোণ হয়ে যাবে। ওকে, যেমন মনে করো সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি এর পূরক কোণ কোনটা, যেমন সাইন 30 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। হ্যাঁ, লিখতে পারি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে যাবে, কস 60 ডিগ্রি হবে। তাহলে সাইন 30 এর পূরক কোণ হচ্ছে কস 60 ডিগ্রি। তেমন সাইন থিটা এর পূরক কত, পূরক কোণটা কস। সাইন থিটা বলবো না, থিটা বললে আমার একটু ভুল বলা হয়ে যাবে, কারণ এখানে তাহলে 90 মাইনাস থিটা লিখতে হবে। ঠিক আছে, সাইনের, আচ্ছা ভালো করে লিখে দিই, সাইন এর পূরক কস। ওকে, আচ্ছা সেক এর পূরক কোসেক, ট্যান এর পূরক কট। এই জিনিসটা একটু মনে রাখতে হবে ভাই। আর 90 মাইনাস থিটা, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ওকে, অবশ্যই আমি ভালো করে বোঝানোর চেষ্টা করবো যখন মানগুলো নির্ণয় করব। চলো দেরি না করে মানগুলো, শরীরটা একটু খারাপ আছে, একটু জ্বর সর্দি হয়েছে, সেই জন্য তোমাদের পড়াতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের ভালোভাবে বোঝানো। ওকে, তাহলে সাইন থিটা এর পূরক হচ্ছে কস থিটা, সেকের পূরক হচ্ছে কসেক, আর ট্যানের পূরক হচ্ছে কট। এইটুকুলো শুধু মনে রাখো, আর কিছু করতে হবে না। ওকে, সাইনের পূরক কস, সেকের পূরক কসেক, আর ট্যানের পূরক কট। এটা মনে রাখতে পারবে, আশা করি এই জিনিসটা প্রত্যেকের মনে থাকবে। আর এখানে কি, এখানে অনন্যক শিখেছিলাম, সাইনের অনন্যক কসেক, কসের অনন্যক সেক, আর ট্যানের অনন্যক কট। ঠিক আছে, একটা জিনিস দেখো, সাইনের অনন্যক কসেক, কিন্তু সাইনের পূরক কি কস, আবার কসের অনন্যক সেক, আবার কসের পূরক হচ্ছে সাইন। ওকে, ট্যানের অনন্যক হচ্ছে কট, আবার ট্যানের পূরকও কট। এটা একটু সহজ ব্যাপার হবে ট্যানের ক্ষেত্রে। ওকে, আর কি বলেছিলাম, যে সাইন থিটা, সাইন 30 ডিগ্রি মানে কি, আমি কি লিখতে পারি, এটা সাইন 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি।
তাহলে এটা সাইনটা কনভার্ট হয়ে যায় কি হয়ে যাবে, কস হয়ে যাবে, কস 60 ডিগ্রি হয়ে যাবে। ওকে, আশা করি এখানটা প্রত্যেকের মনে থাকবে। সাইনের ক্ষেত্রে যেমন কস হয়ে গেছে, তেমন ট্যানের ক্ষেত্রে কি হয়ে যাবে, এইভাবে ধরো সাপোজ ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মানে আমি ট্যান কি লিখতে পারি, 90 মাইনাস 60 ডিগ্রি। হ্যাঁ ঠিক, তাহলে দেখো ট্যানটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যায়, কট 60 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তাহলে সাইন কস ট্যান কট পুরো পুরো বুঝে যাচ্ছে নিশ্চয়ই। এবার একইভাবে সেক 30 ডিগ্রি কি হবে, সেক 90 মাইনাস 60 ডিগ্রি, তার মানে কি সেকটা কি হয়ে যাবে, কোসেক, কসেক 60 ডিগ্রি। তার মানে কি সেক 30 যা কসেক 60 তাই। এটা হচ্ছে পুরো কোণের কনসেপ্ট। এটা তোমাদের হয়তো এই মুহূর্তে হয়তো অতটা ডিটেলসে তুমি ঢুকতে পারছো না, বা মনে রাখাটা একটু হয়তো চাপ হচ্ছে। চলো মানগুলো নির্ণয় করি, মানগুলো নির্ণয় করবার সময় আমি আরেকটু বেটারভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, চলো দেখো, প্রথমে হচ্ছে 0 ডিগ্রির মান নির্ণয় করব, তারপর কি 30 ডিগ্রির মান নির্ণয় করব, তারপর 45 ডিগ্রির মান নির্ণয় করব, তারপর 60 ডিগ্রির মান নির্ণয় করব, তারপর 90 ডিগ্রির মান নির্ণয় করব। তাহলে 0, 30, 45, 60, 90, এই জিনিসটা একটু মাথায় রাখো ভাই, ঠিক আছে। এবারে সাইনের মানটা প্রথমে নির্ণয় করবো, আর বিলিভ করো তুমি যদি সাইনের মানটা নির্ণয় করতে পারো না, সবের মান নির্ণয় করতে পেরে যাবে। কি বললাম, তুমি যদি সাইনের মানটা নির্ণয় করতে পারো, সাইনে যদি পেরে যায়, তুমি অটোমেটিক কসেরও পারবে, ট্যানেরও পারবে, কটেরও পারবে, সেকেরও পারবে, আর কসেকেরও মান পারবে। ওকে, সো ইম্পর্টেন্ট হচ্ছে সাইনের যে মানগুলো সেটা নির্ণয় করা। দেখো আমাকে টিচার যেভাবে শিখিয়েছিলেন না, খুব অ্যামাজিং ভাবে শিখিয়েছিলেন, আর বিলিভ করো আমার সারা জীবন মানে আনকনসিয়াসলি ভাবে আমি মানগুলো ফটাফট করে বলতে পারি, শুধুমাত্র এই ফর্মুলাটা ধরে। ঠিক আছে, চলো কি ফর্মুলাটা শেয়ার করেছিলেন আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে ফটাফট করে 0 লিখে দাও, 0, 1, 2, 3, 4 লিখে দিলাম। ওকে, 0, 1, 2, 3, 4 লিখে দিলাম। তারপর কি সবকে আমি 4 দিয়ে ভাগ করছি। কত দিয়ে ভাগ করছি, সবকে 4 দিয়ে ভাগ করছি। ওকে, করলাম। এরপর কি করছি, সবকে আমি রুট করে দেবো, একদম বড় বড় রুট করে দিলাম। এরপর কি করব, 1 মিনিট। ওকে, চলো এরপর দেখো একটু ক্যালকুলেশন করব। 0/4 মানে কি হবে, 0/4 মানে তো 0 হয়, আর √0 মানে তো সেই 0ই হবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত বের হলো, 0 বের হলো। ওকে, ঠিক আছে। 1/4 মানে কি, 1/4 মানে √1/4। তার মানেটা কি, তার মানে কি √1 মানে 1, আর √4 মানে 2 লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো 2 1 2, 2 2 4, তার মানে কি দাঁড়ালো 1/√2। তাহলে এটা আমি এখানে ভালো করে লিখে দিই, 1/√2। ওকে, এবার দেখো এটার মানে কি √3/√4, হ্যাঁ ঠিক। তার মানে কি এটা √3, আর √4 মানে কি 2, হ্যাঁ ঠিক, কোনো অসুবিধা নেই। এই 4 কেটে গেল, তাহলে কি পেয়েছে রইল রুটের ভেতরে 1, তার মানে √1 মানে কি 1। তাহলে সাইনের 0 ডিগ্রির মান কি পেলাম, 0। 3 ডিগ্রির মান কি পেলাম, 1/2 বা হাফ। 45 ডিগ্রির মান কি পেলাম, 1/√2। 60 ডিগ্রির মান কি পেলাম, √3/2। আর 90 ডিগ্রির মান কত, 1। বলো এই জায়গাটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা। আর বিলিভ করো এই জায়গাটা যদি তোমরা বুঝে থাকো, আর
আমার কোনো চাপ নেই আর তোমাদের বুঝাতে আমার অসুবিধা হবে বলে। এই জায়গাটা বুঝে যাওয়া মানে সব জায়গা বুঝে যাওয়া। ওকে, এর জন্য কি করব, আমি একটু ছোট্ট করে রাফ পেপার নেবো। রাফ পেপারে তোমাদের একটা জিনিস, এখান থেকে সাইনের মানটা তো বের করলাম, সাইন থেকে আমরা কসের মানটা বের করব। ওকে, চলো দেখো। এরপর আমি কি করব, ধ্যান দিয়ে দেখো। এখানে লিখেছি 90°। দেখো এটা মনে রাখার জন্য বলছি, হ্যাঁ, সাইন্টিফিক মেথডটা আমি একটু পরে বলছি। এবারে 0, হাফ, 1/√2, √3/2 এক লিখেছি এদিক থেকে। এবারে যেগুলো যেগুলো 90° রয়েছে সেগুলো এদিক থেকে লিখে দেবো। যেমন 190°তে রয়েছে, এখানে 0°তে 1 লিখে দেবো। √3/2 রয়েছে 60°তে, এখানে √3/2 লিখে দেবো। ঠিক আছে, 1/√2 এটা মাঝে, তাহলে এটা 1/√2 রয়ে যাবে। হাফ এদিকে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, হাফ এদিকে চলে আসবে। আর জিরোটা একদম 0°তে রয়েছে, এটা 90°তে হবে। এটা কার মান পেলাম, কসের মান পেলাম। দেখো এটা তো কোনো সাইন্টিফিক মেথড না, এটা শুধু মনে রাখার। ঠিক আছে, কি করেছি, আমি শুধু মানগুলো এদিক থেকে এদিকে নেড়ে দিয়েছি, আর কিছু করেছি, কিচ্ছু করিনি। ঠিক আছে, শুধু মানগুলোকে আমি ডান দিক থেকে বাম দিকে রিঅ্যারেঞ্জ করে দিয়েছি। তাতেই কিসের মান পেয়ে গেছি, কসের মান। যেমন কস 0°র মান হচ্ছে 1, কস 30°র মান হচ্ছে √3/2, কস 45° আর সাইন 45° একই, 1/√2 1/√2। কস 60°র মান হচ্ছে হাফ, আর কস 90°র মান হচ্ছে 0। ওকে, এটা তো গেল রিঅ্যারেঞ্জের মাধ্যমে শিখলাম, কিন্তু এটা সাইন্টিফিক মেথড কি সেটা আমাকে বলো। সাপোজ মনে করো সাইন থিটা, সাইন থিটা এটার পূরক কি, তাহলে এটাকে লিখতে পারি সাইন 90° মাইনাস থিটা। ওকে, এবার সাপোজ মনে করো সাইন 30°, 30° একবার করে ফেলেছি, 0° করো, 0°। তার মানে কি এটা পূরক হলে কি হবে, সাইন 90° মাইনাস 0°। 90 থেকে 0 করলে কত হয়, অবভিয়াসলি 90 হয়। আর এটা সাইনটা কি হয়ে যাবে, কস 90°। তাহলে সাইন 90° যা কস, সাইন 0° যা, তার মানে কস 90°। হ্যাঁ ঠিক, সাইন দেখো মান তো তাই বের হয়েছে। দেখো সাইন 0° হচ্ছে 0, আর কস 90°র মানও 0। ওকে, একইভাবে দেখো সাইন 30, এটাকে আমি কি লিখতে পারি, সাইন 90 মাইনাস 30। হ্যাঁ, সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, আর 90 মাইনাস 30 মানে কত, 60°। দেখো সাইন 30-র মান কত, সাইন 30-র মান হচ্ছে হাফ, আর কস 60-র মান কত, এটাও হাফ, তাই না। দেখো সাইন 30 মানেই তো কস 60°, সেটাই আমি এখানে করে দিয়েছি। এবার 45°, 90 মাইনাস 45 মানে 45ই হবে, এটা হলো। সেম একই প্রসেসে আমি করে গেছি বাকি দুটো। ওকে, সো আশা করি তোমাদের এই মানটা মনে রাখার খুব একটা প্রবলেম হবে না। প্রথমত 0, 1, 2, 3, 4 লিখে দিলাম, তারপর সবগুলোকে ডিভাইডেড বাই 4 4 4 করে দিলাম, তারপর সবগুলোকে আন্ডাররুট করে নিয়ে ক্যালকুলেশন করলাম, যেটা হলো সেটাই সাইনের মান। সাইন 0° যা, এবার সেটাকে আমি রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি। সাপোজ মনে করো তুমি মনে করছো যে দাদা কস 90° মান কত, সিম্পল, কস 90 মানে সাইন 0°। দাদা আমাকে তো কস 45-এর মান জানতে হবে, কস 45 যা, সাইন 45ও তাই। আবার সাইন, দাদা আমাকে তো কস 30°র মান জানতে হবে, কস 30। আচ্ছা, কস 30 মানে কি, সাইন 60। দেখো সাইন 60-র মান যা, কস 30-র মান তাও ঠিক। আবার আমাকে কস 90°র মান জানতে হবে, তাহলে কস 90 মানে কি, সাইন 0°, তার মানে কি এই 0 হয়ে গেল। ওকে, আশা করি এখানটা তোমাদের প্রত্যেকে বোঝা গেছে।
সাইন কস যদি বোঝা যায়, দরকার হয় ভিডিওটা আরেকবার দেখো, ঠিক আছে? দেখে তারপর আবার এখান থেকে চালু করো। ওকে, চলো। সাইন গেল, কস গেল, এবার হচ্ছে ট্যান। ট্যান থিটার মান জানবো। দেখো, ট্যান থিটার মান জানবো তার আগে একটা কাজ করব। সুভাষবাবু লম্ব অতি, কিশোরবাবুর ভুঁড়ি অতি, লম্ব ভুঁড়ি টেনে ধর, তাই তো? হ্যাঁ, ঠিক। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি জানি আমরা? লম্ব বাই ভূমি। হ্যাঁ, ঠিক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, লম্ব বাই ভূমি, এই দু জায়গাতেই যদি আমি লম্ব বাই অতিভুজ আনি, অতিভুজ, আর এটা ভূমি বাই অতিভুজ আনি, তাহলে কি আমি খুব অন্যায় করলাম? না। কেন? কেন না? কারণ এই ভাগটা দেখো, লম্ব বাই অতি, ভূমি বাই অতি করলাম, কি ছিল? লম্ব বাই ভূমি ছিল, তাই তো? এবার আমি এখান থেকে এখানে আনছি, মানে লক্ষ্য করবো এখান থেকে এখানে যাওয়া যায় কিনা। লক্ষ্য করো, লম্ব বাই, এরকম যদি কোনো কন্ডিশন তৈরি হয়, কি লিখি আমি? লম্ব বাই অতি ভুজ, অতিটা লিখলাম, এটা ভাগ চিহ্ন, এখানে আমি গুণ চিহ্ন দিলাম, হরটা হয়ে যাবে লব আর লবটা হয়ে যাবে হর, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে লব কোনটা? ভূমি, ভূমিটা লব হয়ে যাবে হর, এই ভূমি করে দিলাম। আর অতিভুজটা কি হর ছিল, এটাকে লম্ব করে দিলাম, কি লব করে দিলাম, অতিভুজ অতি। তাহলে এই অতি অতি কেটে গেল, তাহলে কি বাঁচলো? লম্ব বাই ভূমি। তার মানে এখান থেকে এখানে যাওয়া যায় আর এখান থেকে এদিকেও যাওয়া যায়। ওকে, তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি ছিল। এখন আমি কি করলাম? লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ। আর লম্ব বাই অতিভুজ মানে কি? সুভাষবাবু লম্ব অতি, তার মানে সাইন থিটা, তাই না? আর ভূমি বাই অতিভুজ মানে কি? কিশোরবাবুর ভুঁড়ি অতি, কস থিটা। তাহলে ট্যান থিটা মানে কি লিখতে পারি আমি? সাইন থিটা বাই কস থিটা। এই জিনিসটা কি লিখতে পারি, বা তোমাদেরকে কি আমি বুঝাতে পারলাম? বিলিভ করো, এই জায়গাটা যদি বুঝতে পেরে যাও, তোমাদের আর খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে, চলো এবার আমি মানটা নির্ণয় করি। দেখো, মন দিয়ে দেখবে প্রতিটা জিনিস। ট্যান 0 ডিগ্রি, এখানে আমি কি করব? ট্যান 0 ডিগ্রি, তার মানে কি সাইন 0 ডিগ্রির মান কত? 0, এই 0 লিখলাম। কস 0 ডিগ্রির মান কত? 1 লিখলাম। হ্যাঁ, ঠিক। 0/1 মানে কি? 0। তাহলে ট্যান 0-র মান কত হলো? 0 হলো। চলো লিখে দিলাম। কোনো অসুবিধা রয়েছে? আশা করি অসুবিধা নেই। এবার ট্যান 30 ডিগ্রির মানটা বের করব। কত ডিগ্রির মানটা? ট্যান 30। ট্যান 30 মানে কি? ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? দেখো, হাফ, এই 1/2 লিখলাম। কস 30 ডিগ্রির মান কত? √3/2, এই √3/2 লিখলাম। ওকে, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এখানটা একটু মন দিয়ে দেখো। 1/2, এই ভাগ চিহ্নটা হটিয়ে দিয়ে গুণ চিহ্ন করলাম, ভুল করলাম, তাহলে ঠিক করতে হবে আমাকে। হ্যাঁ, ঠিক। তাহলে এখানে 3/2, √3/2 আছে, এখানে 2/√3 হয়ে যাবে, এই দুই কেটে গেল, তাহলে কি হবে? 1/√3। ট্যান 30-র মান কত বেরোলো? 1/√3। চলো এখানে লিখে দিলাম 1/√3। ওকে, এবার দেখো, ট্যান 45 ডিগ্রি মানে কি? সাইন 45 ডিগ্রি বাই কস 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান কত? দেখো, 1/√2। চলো এখানেও লিখি আমি 1/√2। আর কস 45 ডিগ্রির মান এটাও কি? 1/√2। তাহলে এখানেও লিখছি 1/√2। তাহলে দুটোই 1/√2 কেটে গেল, তাহলে কি হলো? 1। তাহলে ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1। এখানটা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। দেখো, এবার নিজেকে বারবার মান, দেখো তুমি একটা কাজ করবে,
মুখস্থ করতে চেও না, ঠিক আছে? আমি যেরকমভাবে ছকটা বানাচ্ছি না, সেম আমি জানি, আমি একটু সময় নিয়ে নিচ্ছি জানি, কিন্তু বিলিভ করো একবার যদি শিখে যাও না, পরীক্ষার হলে তখন আর সময় লাগবে না তোমার অঙ্কগুলো কষতে। সো পরীক্ষার হলে সময় লাগা উচিত না এখন সময় দিয়ে শেখা উচিত? আমার তো আনসার হবে এখন সময় দিয়ে শেখা উচিত। ওকে, সো তোমরা কি করবে, মুখস্থ করতে যেও না, আমি যেরকমভাবে বানাচ্ছি তোমরা বানাও, দুবার চারবার বানালে তোমাদের অটোমেটিক, তোমরা যদি ভুলেও যাও মান ফটাফট করে তৈরি করতে পেরে যাবে। তোমার কি মনে হয় আমি কি মুখস্থ রেখেছি? না ভাই, আমিও মুখস্থ রাখিনি। আই থিঙ্ক বেশিরভাগ ম্যাথের টিচারই কেউ মুখস্থ রাখেনি, অনর্গল করতে 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 মুখস্থর মতো হয়ে যায়। ঠিক আছে, চলো এবারে কি জানবো আমি, tan 60 ডিগ্রির মান। tan 60 মানে কি? sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। sin 60 এর মান কত? দেখো এই যে √3/2, তাহলে এখানে কি লিখবো আমি, √3/2। আর cos 60 এর মান হচ্ছে 1/2, এই 1/2। দেখো এখানে কাটাকাটি কিভাবে যায়, আই থিঙ্ক তোমরা প্রত্যেকে জানো, √3/2 ইন্টু 1/2 কি হয়ে যাবে, 2/1, এই 2 কাটা গেল, তাহলে কি বেঁচে রইল, √3, এটা বেঁচে রইল। তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে √3। ওকে, আই থিঙ্ক ওকে। এবার দেখো tan 90 ডিগ্রির মান কত? tan 90 ডিগ্রি মানে কত? tan 90 ডিগ্রি তার মানে হচ্ছে sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান কত? 1, চলে আমি 1 লিখলাম। cos 90 ডিগ্রির মান কত? 0, এই 0 লিখলাম। এর মানে কি 1/0 মানে কি অসংজ্ঞাত, নির্ণয় করা যাবে না, অসংজ্ঞাত লিখে দিলাম। তাহলে এখানে tan 90 ডিগ্রির মান কত হলো? অসংজ্ঞাত। বলো এতক্ষণ পর্যন্ত যে বোঝালাম সেখানে কি বুঝতে তোমাদের কি কোনো অসুবিধা রয়েছে? এক মিনিট, ঠিক আছে চলো। সাইন, কস, ট্যান এর যে মানগুলো হলো এতক্ষণ পর্যন্ত যেটা বোঝালাম, এখান পর্যন্ত যদি বুঝে থাকো তো বিলিভ করো আর তোমাদের কোনো জায়গায় আটকাবে না, আর কোনো জায়গায় আটকাবে না। ওকে, চলো তাহলে বাকিগুলো করে নিই। বাকিগুলো কি পড়ে আছে? কসেক কি পড়ে আছে? কোসেক থিটার মান, তাই তো? কোসেক মানে কি জানি আমরা, বলো? কোসেকের মানগুলো করব, অবশ্যই করব, কিন্তু কোসেক মানে কি? সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা। এটা কি জানি? হ্যাঁ জানি। সাইন থিটা এর অনন্য হচ্ছে cosec থিটা মানে হচ্ছে 1/sin থিটা, আর সাইন থিটা মানে হচ্ছে 1/cosec থিটা। ওকে, বেশ বুঝলাম। তার মানে কি কোসেক থিটার যদি আমি মান বের করতে যাই, কোসেক থিটা তার মানে 1/sin থিটা করতে হবে। হ্যাঁ ঠিক, তার মানে সাইন থিটার মান যেটা রয়েছে সেটাকে আমি যদি 1/, করে দিই সেটাই কি হয়ে যাবে? কোসেক থিটা। হ্যাঁ ঠিক, সাইন থিটা মানে কি 1/cosec থিটা, তাহলে কোসেক থিটা মানে কি 1/sin থিটা। দেখো না, তোমরা হয়তো ভাববে যে আমি এটা কোথা থেকে আনলাম। দেখো আমি অনন্যক তোমাদের শিখিয়েছি, কিন্তু তোমরা বলতে পারবে না যে দাদা তুমি অনন্যক শেখাওনি। দেখো এখানে দেখো ধ্যান দিয়ে, সাইন থিটা ইকুয়াল টু 1/sin থিটা অনন্য, মানে সাইন থিটা কোসেক থিটা এর ব্যাপারটা রয়েছে, তাই না? হ্যাঁ তাই। দেখো এখানে তোমাদের শিখিয়েছিলাম, এই দেখো এখানে তোমাদের শিখিয়েছি, কি শিখিয়েছিলাম, কোথায় গেল রে বাবা? হ্যাঁ দেখো, এই দেখো সাইন থিটা লম্ব বাই অতিভুজ শিখিয়েছিলাম। অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা মানে 1/sin থিটা, এটা শিখিয়েছিলাম তো? হ্যাঁ ঠিক, শিখিয়েছিলাম। সেই জন্যই বলছি প্রতিটা অংশ তোমরা ডিটেলসে একটু শিখবে বা ডিটেলসে একটু ধ্যান দিয়ে পড়বে, কারণ আমি
কোনো আংবাং এখানে দেব না, যতটা দেব সেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে বা তোমাদের আপকামিং পড়াশোনা করতে, ম্যাথে পড়াশোনা করতে তোমাদের সেটা কাজে লাগবে, ততটুকুই দেবো, এর বেশি আংবাং কিছু দেবো না। ওকে, তাহলে কসেক থিটা মানে 1/sin থিটা, তাহলে কসেক থিটার মান বের করতে গেলে 1/sin থিটার যে মান সেটাকে করে দিলেই হয়ে যাবে, 1 করে দেবো, তাই না? তাহলে এই ফর্মুলাটাই আমি এখানে কাজে লাগাই ফটাফট করে। দেখো কসেক 0 ডিগ্রি মানে কি, কসেক 0 ডিগ্রি তার মানে কি 1/sin 0 ডিগ্রি। হ্যাঁ ঠিক, 1/sin 0 ডিগ্রির মান কত দেখো, এই মাত্র শিখলাম sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে 1/0, 1/0 মানে কি অসংজ্ঞাত। হ্যাঁ ঠিক, অসংজ্ঞাত। তাহলে ফটাফট করে এটা লিখে দেবো, অসংজ্ঞাত। ওকে, এবার দেখো 30 ডিগ্রির মান, 30 ডিগ্রি মানে কি sin 30 ডিগ্রির মান কত 1/2, sin 30 মান কত 1/2, তাহলে cosec 30 মান কত হয়ে যাবে, শুধু 2 হয়ে যাবে। হ্যাঁ ঠিক, বোঝা গেছে, এখানটাও কোনো বুঝতে অসুবিধা নেই। আচ্ছা sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে cosec 45 ডিগ্রির মান কত √2/1, আর √2/1টা লেখার দরকার নেই। ওকে, এখানটাও কোনো বুঝতে অসুবিধা নেই। দেখো cosec 60 ডিগ্রির মান কত, cosec 60 ডিগ্রি মান হচ্ছে sin 60 ডিগ্রির উল্টো অনন্য, তো √3/2 আছে, এটা কি হয়ে যাবে 2/√3, শুধু উল্টে দিচ্ছি আমি মানগুলোকে। আর এটা 1 আছে, আর 1 এর উল্টো হলে সে তো 1ই থাকবে। cosec 90 ডিগ্রি মানে হচ্ছে sin 90 ডিগ্রির 1/, তার মানে তো এটা একই থাকবে। বেশ, বোঝা গেল। এখানটা আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। cosec বের করেছি, এবার একইভাবে সেকেরও বের করব। সেক, সেক কাকে উল্টাবো এবারে, কোসকে উল্টাবো। দেখো দেখো আমি এখানে শিখিয়েছিলাম তোমাদের, মন দিয়ে দেখো, সেক থিটা মানে 1/cos থিটা, তাহলে 1/cos মানে উল্টে দেবো মানটাকে, কসের মানটাকে, তাই না? তাহলে উল্টে দাও পা ধরে। সেকের 0 ডিগ্রি মানে হচ্ছে কসের যে 0 ডিগ্রি তার মানটাকে 1/, করে দাও। মান কত আছে 1, তাহলে 1/1 মানে 1ই হবে। বেশ, আচ্ছা সেকের 30 ডিগ্রি মানে কসের 30 ডিগ্রিকে আমি উল্টে দেবো, কি আছে √3/2, এটা কি হয়ে যাবে 2/√3। বেশ, সেকের 45 ডিগ্রি মানে কসের 45 ডিগ্রিকে 1/, করে দেবো, তাহলে আছে কত 1/√2, এটা কত হয়ে যাবে √2 হয়ে যাবে। বেশ, সেকের 60 ডিগ্রি মানে কসের 60 ডিগ্রিকে উল্টে দেবো, 1-এর 2 আছে, এটা কি হয়ে যাবে 2 হয়ে যাবে। বেশ, সেকেন্ড 90 ডিগ্রি মানে কসের 90 ডিগ্রি কত 0, 0কে 1/0 করা মানে কি অসংজ্ঞাত, চলেই অসংজ্ঞাত হয়ে গেল আমার। ক্লিয়ার? এবারে দেখো কট, কটের তো আশা করি বুঝতে করার অসুবিধা হবে না, ট্যানকে উল্টে দাও, ব্যাস মিটে যাবে গল্প। ট্যানের 0 রয়েছে, কটের কি হয়ে যাবে, এটা অসংজ্ঞাত হয়ে যাবে 0 ডিগ্রির মানটা। ঠিক আছে, কটের 30 মানে tan 30 1/√3 আছে, এটাকে 1/, করে দিলে কি হয়ে যাবে √3/1, মানে সেটা √3। আচ্ছা cot 45 ডিগ্রি মানে tan 45 ডিগ্রিকে 1/, করবো, তাহলে 1 আছে তো মানই তো 1, তাহলে 1/, করলে সেটা 1ই হবে। বেশ, cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি এটাকে যদি আমি একটু কাজ করি, cot 60 ডিগ্রি মানে হচ্ছে tan 60 ডিগ্রিকে 1/, করবো, তাহলে আছে কত √3, তাহলে এটা কি হয়ে যাবে 1/√3। cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি কত রয়েছে, tan 90 আছে অসংজ্ঞাত, মানে 1/0 হয়েছে, তাই না? তাহলে 1/0কে আমি যদি 1/, করে দিই তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ওকে, কেন এটা একটু তোমরা ক্যালকুলেশন করে দেখো, 1/, এটা একটু ক্যালকুলেশন 1/, করে দিতে হবে, মানে কি 1, এটা হচ্ছে পুরোটা ভাগ চিহ্ন, এটা গুণ চিহ্ন করলাম, 1/0 মানে 0/1, দেখো এটা 0ই হচ্ছে, তাই না? সো আশা করি তোমাদের সাইনের মানগুলো, এই সাইনের মান, এই কসের মান, এই ট্যানের মান, এই কসেকের মান,
এই এই সেকের মান আর এই কটের মান। আশা করি তোমাদের বুঝতে কারো অসুবিধা নেই। এই জায়গাটা যদি বোঝা হয়ে যায়, আজকের পার্টে আমরা আর একটা জিনিস বোঝাবো, আর বিলিভ করো আর একটা টপিক একটু বোঝানোর চেষ্টা করব। আর সেই টপিকটা যদি বুঝে যাও, তোমরা ত্রিকোণমিতিকে ধুনে দিয়ে চলে আসবে পরীক্ষার খাতায়, লিটারালি তোমরা ধুনে দিয়ে চলে আসবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজের একটা গল্প জানি। কি জানি? যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা কি জানি? হ্যাঁ ঠিক, এটা জানি। আচ্ছা, এবারে দেখো, বাম দিকটাকেও যদি অতিভুজ দিয়ে ভাগ করি আর ডান দিকটাকেও যদি অতিভুজ দিয়ে ভাগ করি, তাহলে কি এসে দাঁড়াবে? অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে বাম দিকে দেখো আচ্ছা অতিভুজের স্কোয়ার আছে, তো আমি শুধু অতি স্কোয়ার লিখছি। ওকে, এটা কি হয়ে যাবে? অতি স্কোয়ার। আর এটা কি হয়ে যাবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই অতি স্কোয়ার। ওকে, দেখো এখানে অতি স্কোয়ার, এখানে অতি স্কোয়ার ক্যান্সেল আউট করলাম। হ্যাঁ ঠিক, তার মানে এখানে কি বেঁচে রইল? 1। এবারে এটা দেখো, এ বাই বি প্লাস সি বাই বি মানে কি? বি, এ প্লাস সি। তাহলে এখান থেকে যদি এখানে যাওয়া যায়, এখান থেকে এদিকেও যাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এদিকটা কি করে দেবো? লম্ব বাই অতি স্কোয়ার স্কোয়ার, আর এটা ভূমি স্কোয়ার বাই অতি স্কোয়ার। ওকে, এখানটা বোঝা গেছে। এবার দেখো 1 লম্ব স্কোয়ার বাই অতি স্কোয়ার মানে কি? এটা লম্ব বাই অতি, ওটা হোল স্কোয়ার করতে পারি। হ্যাঁ করতে পারি। আর এটা কি? ভূমি বাই অতি, এর পুরোটা হোল স্কোয়ার করতে পারি। হ্যাঁ করতে পারি। এবার লক্ষ্য করো 1 লম্ব বাই অতি মানে কি? সুভাষবাবু লম্ব অতি মানে সাইন স্কোয়ার থিটা, প্লাস ভূমি বাই অতি মানে কি? কিশোর বাবুর ভুঁড়ি অতি। তাহলে কস স্কোয়ার আছে, তাহলে কি হয়ে যাবে? কস স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা মনে রাখবে। কি রাখবে? এই ফর্মুলাটা মনে রাখবে, কারণ এই ফর্মুলাটা থেকে তোমাদের অনেক কাজে লাগবে। আর আমি প্র্যাকটিস করাবো, এমনটা নয় যে আমি এই দুমদাম করে প্র্যাকটিস করাবো। আমি এই ফর্মুলাটা থেকে কিভাবে যেতে হয় সমস্ত অঙ্ক করাবো। তুমি শুধু এইটুকুনি মনে রাখো, ঠিক আছে? এবার দেখো, যেভাবে আমি অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখেছি, সেভাবেই তোমার কাজ রইল একবার লম্ব স্কোয়ার করো, আর একবার দুদিকে লম্ব স্কোয়ার করো, আর একবার দুদিকে ভূমি স্কোয়ার করো। করলে তুমি কি দেখবে? কি দেখবে? চলো আমি করে দিচ্ছি, আমি করে একটু দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, একইভাবে অতি স্কোয়ার ইকুয়াল টু, একটু তাড়াতাড়ি করছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একইভাবে বোথ সাইডে অতি স্কোয়ার করেছিলাম, তো এবারে অতি স্কোয়ার করব না, এবারে আর লম্ব স্কোয়ার করি। লম্ব স্কোয়ার ইকুয়াল টু একইভাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার। ওকে, এবার দেখো কি হবে। সুভাষবাবু লম্ব অতি, আচ্ছা অতি বাই লম্ব মানে কি? সুভাষবাবু লম্ব অতি, তার মানে কি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতি। হ্যাঁ ঠিক, কিন্তু যখন এটা উল্টে যায়, অতি বাই লম্ব হয়, তখন কি হয়ে যাবে? তখন সেটা কি হয়ে যায়? কসেক থিটা। হ্যাঁ ঠিক, কসেক থিটা। তাহলে এখানে অতি বাই লম্ব, এটাকে কি লিখবো আমি? কসেক থিটা। স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ারটা দিয়ে দিলাম। আর এটা দেখো, এটা স্প্লিট করে দাও,
লম্ব স্কোয়ার বাই লম্ব স্কোয়ার, এটা ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার, এটা কেটে যাবে তাই না? হ্যাঁ, ফটাফট করে কেটে দাও। এটা কোসেকের স্কোয়ার থিটা কেন হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। আর ভিডিওটা তোমরা প্রতিটা জায়গা দেখবে, একটুও মিস করবে না, একটুও। আচ্ছা, ভূমি বাই লম্ব মানে কি? লম্ব ভূমি টেনে ধর জানি, কিন্তু তার উল্টো ভূমি বাই লম্ব, তাহলে কি হয়ে যাবে? এটা কট হয়ে যাবে তাই না? লম্ব বাই ভূমি, কি লম্ব বাই ভূমি, লম্ব ভূমি টেনে ধর মানে ট্যান থিটা, কিন্তু এখানে আছে কি? এখানে আছে ভূমি বাই লম্ব, তার মানে এটা কি হয়ে যাবে? কট থিটা। ওকে, তাহলে এটা কট স্কোয়ার থিটা হবে। তাহলে এবার দেখো কসেক স্কোয়ার থিটা যেমন আছে তেমন লিখলাম। এই যে কট স্কোয়ার থিটা, এটা ডান দিকে আছে প্লাসের আকারে, বাম দিকে আছে দেখে যে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 1টা পড়ে এলো এই ফর্মুলাটা। ঠিক আছে, এবার একইভাবে এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতি দিয়ে ভাগ করে কি পেয়েছিলাম আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা পেয়েছিলাম একটা। 2 নম্বর আমরা লম্ব দিয়ে ভাগ করেছি, লম্ব দিয়ে ভাগ করে কি পেয়েছি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 পেয়েছি। ঠিক, আর একটা, এবার এটা তোমাদের কাজ রইল ভাই। কি কাজ? একই ফর্মুলা লাগাবে, অতি দিয়ে ভাগ করেছি, লম্ব দিয়ে ভাগ করেছি, এবার ভূমি দিয়ে ভাগ করবে। ভাগ করে কি পাবে সেটা আমি লিখে দিচ্ছি। যেটা পাবে সেটা হচ্ছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা পাবে। তাহলে একটা ফর্মুলা, দুটো ফর্মুলা, আর এই এখানে আমার 3টে ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই 3টে ফর্মুলা একটু তোমাকে মনে রাখতে হবে। ওকে, আই হোপ প্রায় 1 ঘন্টা 2 মিনিটের মতো ক্লাস চললো, প্রতিটা জায়গা তোমার বোঝা গেছে। যদি ডাউট থাকে তো কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, আর কাল থেকে মানে এর পরের পার্ট থেকে, পরের লেকচার থেকে আমরা অঙ্ক প্র্যাকটিস করব। আর প্র্যাকটিস এমনভাবে করব, কনসেপ্ট বেস প্র্যাকটিস করব। মানে সাপোজ কোনো জায়গায় সাইন 30 ডিগ্রির মান বের করতে বলেছে, 40 ডিগ্রির মান বের করতে বলেছে, লম্ব বের করতে বলেছে, ভূমি বের করতে বলেছে, অতিভুজ বের করতে বলেছে, যাই আমাকে নির্ণয় করতে বলুক না কেন, বেসিক কনসেপ্ট থেকে আমি বুঝবো। ওকে, চলো তাহলে এখানেই আজকে ক্লাস সমাপ্তি করছি। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আর জয় হিন্দ।